আমরা আমাদের সীমিত সামর্থ্য অনুযায়ী প্রায় 15,000 16,000 ভলেন্টিয়ার একজন 4 জন 5 জনের দায়িত্ব নিয়ে 70,000-এর বেশি লোকেদের সরাসরি ডিবিটির মাধ্যমে ওল্ড এজ পেনশন, বার্ধক্য ভাতা পৌঁছে দেবো। এবং 7 তারিখ মিটিং করার পরে 8, 9, 10-এর মধ্যে প্রায় 70,000 লোককে আমরা সেই সাহায্য, সহযোগিতা এবং তাদের প্রাপ্য পৌঁছে দিতে পেরেছি। এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের। এবং মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই অনুরোধ করেছেন যে যারা দুয়ারে সরকারে এবং সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করেছেন বা দুয়ারে সরকারে নিজেদের নাম নথিভুক্ত করেছেন, তারা সকলে বার্ধক্য ভাতা পাবেন। সুতরাং এই 70,000-এর মধ্যে থেকে যারা দুয়ারে সরকার 7, দুয়ারে সরকার 8, দুয়ারে সরকার 5, 6 তারা নিজেদের নাম নথিভুক্ত করেছেন এবং সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইনে ফোন করে নিজেদের রেজিস্টার করেছেন, তারাও সরকারি এই পরিষেবাগুলো পাবে। গত 10 বছরে আমি আপনাদের অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে শুধু ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে 2800 কোটি টাকার কাজ আমরা সম্পূর্ণ করেছি। অর্থাৎ কমপ্লিটেড প্রজেক্টস, যে প্রজেক্টগুলো শেষ হয়ে গেছে তার কাজের পরিসংখ্যান যদি আমি ধরি তাহলে 2800 কোটি টাকার। এবং তার মধ্যে আমার এমপি ল্যাড ফান্ড আছে, এমএলএ ল্যাড আছে, জেলা পরিষদ আছে, বিভিন্ন দপ্তর সরকারের, পূর্ত হোক, সেচ হোক, পরিবহন হোক, পঞ্চায়েত দপ্তর হোক, সব দপ্তর মিলিয়ে প্রায় 2800 কোটি টাকার কাজ আমরা শেষ করেছি। অনগোয়িং প্রজেক্ট যেগুলো আগামী 1 থেকে 2 মাসের মধ্যে শেষ হবে, তার ভলিউম হচ্ছে 2400 কোটি টাকা। তার মানে অনগোয়িং প্রজেক্ট আর কমপ্লিটেড প্রজেক্ট দুটো যদি আপনি যোগ করেন তাহলে 5200 কোটি টাকার কাজ আমরা গত 10 বছরে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে করতে পেরেছি। এর সাথে আপকামিং প্রজেক্ট রয়েছে 580 কোটি টাকার, মানে যেগুলো টেন্ডার প্রসেসে, ধরুন পথশ্রী 3-তে বেশ কিছু কাজ টেন্ডারে রয়েছে, বেশ কিছু আরো কাজ রয়েছে, কিছু রাস্তার কাজ রয়েছে, ফিনান্স কমিশনের যেগুলো টেন্ডারে রয়েছে। এই কাজগুলো যদি আপনি ধরেন, পিএইচির কিছু কাজ রয়েছে যেগুলো টেন্ডারিং এ রয়েছে, কিছু রাস্তার কাজ রয়েছে, এমন প্রায় ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে 580 কোটি টাকার কাজ রয়েছে যেগুলো পাইপলাইনে রয়েছে, আগামী দিন হবে। আর অনগোয়িং প্রজেক্ট হচ্ছে 2800 কোটি টাকা, আর কমপ্লিটেড প্রজেক্ট হচ্ছে 2400 কোটি টাকা। তাহলে সব মিলিয়ে 5200 কোটি প্লাস 580 কোটি, মানে 5780 কোটি টাকার কাজ আমরা ডায়মন্ড হারবারে করেছি, করছি বা আগামী দিনে সম্পূর্ণ হতে চলেছে। 1 কোটি, 2 কোটি, 5 কোটি, 10 কোটি নয়। আমি সংখ্যাটা আবার বলছি, 5780 কোটি টাকা 10 বছরে আমরা করেছি। আপনি যদি গড়ে দেখেন অ্যাভারেজ, তাহলে 1 বছরে 580 কোটি টাকা। 1 বছরে 12 মাস থাকে, আপনি যদি মাসে ভাগ করেন তাহলে 1 মাসে প্রায় 45 থেকে 48 কোটি টাকার কাজ করেছি। 1 মাসে 30 দিন থাকে, আপনি যদি দিন হিসেবে দেখেন তাহলে প্রতিদিন 1.5 কোটি টাকার কাজ হয়েছে। একদিনে 24 ঘন্টা থাকে, আপনি যদি ঘন্টার নিরিখে ভাগ করেন তাহলে দেখবেন একদিনে আপনি 1 ঘন্টায় আপনি 6 লক্ষ টাকার কাজ করেছেন। 1 ঘন্টায় 6 লক্ষ টাকার কাজ, একদিনে 1.5 কোটি টাকার কাজ, 1 মাসে 45 কোটি টাকার কাজ, 1 বছরে 580 কোটি টাকার কাজ এবং 10 বছরে 5780 কোটি টাকার কাজ। এরই নাম ডায়মন্ড হারবার মডেল। এবং আমি তথ্য পরিসংখ্যান যদি কেউ চায় তার বাড়িতে পাঠিয়ে দিতে পারি, ঠিকানা যদি আমাকে জানায় তার বাড়িতে পাঠিয়ে দিতে পারি তথ্য পরিসংখ্যান দিয়ে। অনেকে বলতে পারে ভাই বলেছে কোথায় কাজ হয়েছে। আমি প্রতি বছর পুস্তিকা আকারে নিঃশব্দ বিপ্লব নামে খতিয়ান প্রকাশ করেছি। নির্বাচনের প্রাককালে 5 বছরে একবার নয়, প্রতি বছর 10 বছরে 10 বার হয়েছে। আমার দায়িত্ব, দায়বদ্ধতা, কর্তব্য সাংসদ হিসেবে আমি যে টাকাটা পেয়েছি বা আমার উদ্যোগে, তৎপরতায়, সাহায্যে, সহযোগিতায়, সহায়তায়
যে কাজ সম্পূর্ণ হয়েছে তার পুঙ্খানুপুঙ্খ হিসেব আমি মানুষের কাছে তুলতে দায়বদ্ধ বদ্ধপরিকর। আমি প্রতি বছর তুলেছি। 5,780 কোটি টাকার কাজ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে হয়েছে। আমাদের টার্গেট যে আগামী 10 বছরে ডায়মন্ড হারবারে 5,700 নয় 10,000 কোটি টাকার কাজ হবে। আগামী 10 বছরে ডায়মন্ড হারবারে ঘন্টায় 6 লক্ষ নয় ঘন্টায় 10 লক্ষ টাকার কাজ হবে। প্রতিদিন 45 কোটি নয়, প্রতি মাসে 45 কোটি নয়, প্রতি মাসে 100 কোটির কাজ হবে। আর প্রতি বছর 580 কোটি নয়, প্রতি বছর 1,000 কোটি টাকার কাজ হবে। আর ভারতবর্ষের যত লোকসভা কেন্দ্র রয়েছে, কেউ যদি দেখাতে পারে যে এর থেকে বেশি কাজ হয়েছে বা এর থেকে ভালো কোনো কাজ হয়েছে, আমি সেগুলো গ্রহণ করতে রাজি রয়েছি। এবং সেগুলো যাতে আগামী দিনে আমি ডায়মন্ড হারবারে ইমপ্লিমেন্ট করতে পারি, আমি ভালো জিনিস গ্রহণ করব। আমি অনুরোধ করব, ভারতবর্ষে 543 জন লোকসভা কেন্দ্রের মেম্বার রয়েছে, 543 জন লোকসভার সাংসদ রয়েছে। কেউ যদি দেখাতে পারে যে বছরে 580 কোটি টাকার কাজ কেউ করতে পেরেছে, সে প্রকাশ্যে খতিয়ান প্রকাশ করে মানুষকে জানাক। আমি জানিয়েছি, এবং এটাই ডায়মন্ড হারবার মডেল। কোভিডের সময় 21টা কমিউনিটি কিচেন খুলে লকডাউনের সময় প্রায় 12 লক্ষ 13 লক্ষ মানুষের বাড়িতে তাদের রাস্তায় নামতে হয়নি, বাড়ির দরজায় গিয়ে আমাদের প্রতিনিধিরা খাবার পৌঁছে দিয়ে গেছে। কাউকে অভুক্ত শুতে হয়নি। একদিনে কোভিডের দ্বিতীয় ঢেউয়ের সময় প্রায় 50,000 টেস্ট হয়েছে। 10 দিনে 12% পজিটিভিটি রেট আমরা 2%-এ নামিয়ে এনেছি। ডায়মন্ড হারবারের বজবজ মহেশতলা যদি আপনি যান, যে সমস্যাগুলো ছিল, রাস্তা, যানজট, চড়িয়াল খাল, 50 বছরের দাবি, 50 বছর পর তার সমাধান হয়েছে। আগামী 17ই ফেব্রুয়ারি চড়িয়ালের যে সেকেন্ড ফ্ল্যাঙ্ক রয়েছে সেটা আমি উদ্বোধন করব। 50 বছরের দাবি ছিল। আর দীর্ঘ 39 বছর সিপিএম এর সাংসদ ছিল। প্রথমবার তো তৃণমূলের সাংসদ পেয়েছে ডায়মন্ড হারবার 2009 সালে। তারপর 2014-এ আমি জিতেছি। তার আগে তো সিপিএম প্রায় 39 বছর ধরে, কখনো অমল বাবু, কখনো জ্যোতির্ময় বাবু, কখনো শ্রমিক লাহিড়ী। 50 বছরের দাবি আজকে বাস্তবায়িত হয়েছে, পূরণ হতে চলেছে। চড়িয়া সম্প্রীতি উড়াল পুল, এত বড় উড়াল পুল, তার নিচের রাস্তাটাও করে দেওয়া হয়েছে, সেটাও আমি ফেব্রুয়ারি শেষে উদ্বোধন করব। সুতরাং আমি তথ্য পরিসংখ্যান হাতে নিয়ে কথা বলছি। আর যদি কেউ চায় যে এই তথ্য পরিসংখ্যান অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সামনে তুলে ধরুক, উপস্থাপিত করুক, তাকে বলবো আপনার ফোন নাম্বার আর বাড়ির অ্যাড্রেসটা শেয়ার করুন। আমার তরফ থেকে আমি বই পাঠিয়ে দেবো, 10টা বই। 5,800 কোটি টাকার কোন কাজ, কোন পঞ্চায়েতে, কোন বুথে কত টাকার রাস্তা হয়েছে, কোথায় কোন পিএইচসিতে কি উন্নয়ন হয়েছে, কোথায় কোন পরিকাঠামোগত উন্নয়ন হয়েছে, কোথায় কোন জলের প্রকল্পের কাজ চলছে। ফলতা মথুরাপুর প্রকল্প ভারতবর্ষের সর্ববৃহৎ পানীয় জলের প্রজেক্ট। 1500 কোটি টাকা খরচা করে জলের প্রজেক্ট হয়েছে। তারপর 2-3টে ব্লকের সমস্যা ছিল, তারপর অগমেন্টেশন করে 564 কোটি টাকা খরচা করে সেকেন্ড প্রজেক্টটাও শুরু হয়েছে। সেটাও আগামী 3-4 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। কোভিডের কারণে আমাদের 3-4 মাস নষ্ট হয়েছে, কাজ করতে পারেনি। সেটা যদি না হতো এতদিনে কমপ্লিট হয়ে যেত। কিন্তু 90% এফএইচটিসি কানেকশন, হাউস টু হাউস কানেকশন আমরা 31শে মার্চ 2024-এর মধ্যে কমপ্লিট করব। আর বাকি যেটা আছে আমরা টার্গেট সেট করেছি 30শে জুনের মধ্যে করার। এই বিষয়বস্তুগুলো নিয়ে আলোচনা হয়েছে। বাকি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে নির্দিষ্ট, আপনারা করতে পারেন। একে একে নয়। আমার মনে হয় এই নিয়ে তৃণমূল কংগ্রেসের যা অবস্থান, ইতিমধ্যেই আমাদের দলের সভানেত্রী স্পষ্ট করে বলেছেন, এবং এই নিয়ে কোনো ধোঁয়াশার জায়গা নেই, কোনো জলঘোলা করার জায়গা নেই। কেউ যদি বাংলায় কোন রকম কোনো মিটিং, মিছিল, কর্মসূচি করতে চায়, গণতন্ত্রে সবার করার অধিকার আছে, তাতে অসুবিধা কি আছে? করতেই পারে। আমি যদি অন্য কোথাও গিয়ে, হ্যাঁ বিজেপি শাসিত রাজ্যে নিয়ম কানুন সব আলাদা, ত্রিপুরায় গেলে আমাদের গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়, কাঁচ ভেঙে দেওয়া হয়, কিন্তু বাংলা তো বারে বারে দৃষ্টান্ত স্থাপন করেছে
যে গণতন্ত্রের যে কারোর যে কোনো মিটিং, যারা আজকে বাংলার মানুষের টাকা আটকে রেখেছে তারা তো ডেলি প্যাসেঞ্জারি করেছে। আবার আপনি দেখবেন নির্বাচন ঘোষণা হবে, ডেলি প্যাসেঞ্জারি শুরু হবে। সবারই অধিকার রয়েছে করার, সে কংগ্রেস করুক, সিপিএম করুক, বিজেপি করুক, তৃণমূল করুক, তাতে কোনো যায় আসে না, অসুবিধা নেই। আর তৃণমূল কংগ্রেসের সাথে কংগ্রেসের কি অবস্থান, এটা ইতিমধ্যেই আমাদের দলের সভানেত্রী স্পষ্ট করে বলেছেন। আমরা একাধিকবার কংগ্রেসের সাথে আলোচনা করেছি, কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সাথে বৈঠক হয়েছে, এবং শেষ যে মিটিংটা হয়েছিল দিল্লিতে, সেখানেও মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত স্পষ্টভাবে বলেছিলেন যে 31শে ডিসেম্বরের মধ্যে সিট শেয়ারিং শেষ করে কে কোথায় লড়বে, অ্যালায়েন্সের কোন দল কোথায় লড়বে, সেটা আপনি স্পষ্ট করে 31শে, যদিও আমরা বারবার চাইছিলাম এটা যত দ্রুত হয় তত ভালো, কিন্তু বারে বারে বলার পরও হয়নি। তারপর শেষ মিটিং যখন হলো তখনও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে 31শে ডিসেম্বরের মধ্যে আপনারা সিদ্ধান্ত নিন। তারা নেয়নি, কোনো আলোচনায় অংশগ্রহণ করেনি। কেউ যদি করতে না চায় তাহলে তো আমি কিছু বলতে পারি না, এটা তার এখতিয়ার। আসছি একটা একটা করে আসছি। আপনি যেহেতু ইন্ডিয়া জোটের সমন্বয় কমিটির একজন সদস্য, তৃণমূল একা লড়বে সিদ্ধান্ত নিয়েছে। নীতিশ কুমার তিনি তো বিজেপির সঙ্গে চলে গেছেন, আপ আলাদা লড়ছে, আলাদা, মানে ইন্ডিয়ার ভবিষ্যৎ কি? আপনি তো একজন সমন্বয় কমিটির ভবিষ্যৎ। দেখুন, ইন্ডিয়ার ভবিষ্যৎ কি, দেশের ভবিষ্যৎ কি, বিজেপির ভবিষ্যৎ কি, আর ইন্ডিয়া অ্যালায়েন্সের ভবিষ্যৎ কি, আমিও বলতে পারবো না, আপনিও বলতে পারবেন না, বলবে সাধারণ মানুষ। গণতন্ত্রে এটাই নীতি, রীতিনীতি, ঐতিহ্য। ইন্ডিয়া অ্যালায়েন্স নিয়ে বারে বারে আমাদের দলের যে অবস্থান, যদি সিট শেয়ারিং নাও হয়, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে আমরা ইন্ডিয়া অ্যালায়েন্সকে সাপোর্ট করি, আমরা ইন্ডিয়া অ্যালায়েন্সে রয়েছি। সিট শেয়ারিং হয়নি, হয়নি, কার জন্য হয়নি এটা মানুষ দেখুক। আমরা তো চেয়েছিলাম যে সিট শেয়ারিং নিয়ে কথা হোক, আর ইন্ডিয়া অ্যালায়েন্স নিয়ে একটাই কোঅর্ডিনেশন কমিটির মিটিং ডাকা হয়েছিল। যেদিনকে মিটিং ডাকা হয়েছিল সেদিনকে আমাকে ইডি সামন দিয়ে, নোটিশ দিয়ে কলকাতায় ডেকে পাঠিয়েছিল, সেটাও আপনারা জানেন। সেই মিটিং এ আমার ইচ্ছা থাকার সত্ত্বেও আমি সশরীরে উপস্থিত হতে পারিনি। ইন্ডিয়া অ্যালায়েন্স কটা আসন পাবে, কোন আসনে কে লড়বে, কোথায় মানুষ কাকে জেতাবে, কোথায় মানুষ কাকে হারাবে, এটা আমিও বলতে পারবো না, আপনিও বলতে পারবেন না, মানুষ বলতে পারবে। ভারতবর্ষের প্রধানমন্ত্রীও বলতে পারবে না, এখানকার মুখ্যমন্ত্রীও বলতে পারবে না, কোনো সাংসদ বলতে পারবে না, কোনো বিধায়ক বলতে পারবে না, কোনো রাজ্যের মন্ত্রী বলতে পারবে না, কোনো কেন্দ্রের মন্ত্রী বলতে পারবে না, কোনো রাজ্যপাল বলতে পারবে না, রাষ্ট্রপতি বলতে পারবে না। তার কারণ গণতন্ত্রের শেষ কথা বলে মানুষ। মানুষের উপর ছেড়ে দেওয়া হোক কোথায় কি জিতবে, মানুষ কাকে জেতালে মানুষের সুবিধা আর কাকে জেতালে মানুষের অসুবিধা, মানুষ স্বাধীন চেতা, নিজের সিদ্ধান্ত নিজে নিক। আমি আসছি, এই প্রশ্নে পরে আসছি। আর কোন অ্যালায়েন্স রিলেটেড কারোর কোনো প্রশ্ন? একা লড়বে, নীতিশ কুমার চলে গেলেন, আপ বলছে পাঞ্জাবে একা লড়বে। আপনার কি কোথাও মনে হচ্ছে যে বৃহত্তর দল হিসাবে কংগ্রেস আঞ্চলিক দলগুলোর সঙ্গে ঠিক সেভাবে তারা যে যোগাযোগ রাখার কথা? আমি আবার বলছি, আমরা যতবার মিটিং হয়েছে, এমনকি প্রথম বৈঠক যখন বিহারে হয়েছিল তখনও আমরা বলেছিলাম যে কে কোথায় লড়বে, ফার্স্ট স্টেপ তো সেটাই, সেটা ঠিক করা হোক। তারপরে আপনারা দেখলেন ব্যাঙ্গালোরে বৈঠক হলো, ব্যাঙ্গালোরে বৈঠকে খালি একটা সিদ্ধান্ত নেওয়া হলো যে দলের অ্যালায়েন্সের নাম কি হবে, সেটাও মমতা বন্দ্যোপাধ্যায়েরই প্রস্তাব ছিল। তারপরে যে মিটিং গুলো হয়েছে, বোম্বেতে হয়েছে, দিল্লিতে হয়েছে, আমরা বারে বারে বলেছি যে কে কোথায় লড়বে সেটা আপনারা ঠিক করুন, বসে আলোচনার মাধ্যমে তো সেটা মিটবে। আপনারা কি গত 6 মাসে দেখেছেন কোন রাজনৈতিক দলের তরফ থেকে, বিশেষ করে কংগ্রেস আজকে বলছে যে আমরা তো ইন্ডিয়া জোটের কথা মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া ভাবতেই পারি না। 6 মাসের মধ্যে কংগ্রেসের কোন নেতৃত্ব, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 7 মাস, এই 7 মাসের মধ্যে কংগ্রেসের কোন নেতৃত্ব একবারও বলতে পেরেছে আমরা তৃণমূলের সাথে কথা বলতে গেছি, তৃণমূল কথা বলেন? এই 7 মাসের মধ্যে কংগ্রেসের কোন প্রদেশের নেতা বলতে পেরেছে যে আমরা চাই তৃণমূল আমাদের সাথে এসে কথা বলুক, বা তৃণমূলের কোন প্রতিনিধি যায়নি? এই 6 মাসে আপনারা দেখুন কংগ্রেসের প্রদেশ নেতৃত্ব কতবার তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছে, কতবার তৃণমূলকে করে, কতবার মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছে, আর কতবার বিজেপি নেতাদের করেছে।
কংগ্রেসের প্রদেশের নেতৃত্ব সে বলছে বাংলায় রাষ্ট্রপতি শাসন দরকার। কংগ্রেসের প্রদেশের নেতৃত্ব বলছে ইডিসিবিআই খুব ভালো কাজ করছে, কিন্তু দিল্লিতে ভালো কাজ করছে না, বাংলায় ভালো কাজ করছে। কংগ্রেসের প্রদেশের নেতৃত্ব বলছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চালাতে পারছে না, রাষ্ট্রপতি শাসন লাগু করুন। প্রদেশ নেতৃত্ব বলছে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বি টিম, মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির ট্রোজান হর্স। আর আপনি যে মহিলা বিজেপির সাথে লড়ছে, যে দল বিজেপির সাথে লড়ছে, তাকে প্রশ্ন করে বিজেপির সুযোগ করে দিয়ে মানুষ তো আজকে বুঝছে যে বিজেপির বি টিম কে, বিজেপির ট্রোজান হর্স কে। আমি চ্যালেঞ্জ করছি আপনাদের, সবকিছু ফুটেজ আর্কাইভে রয়েছে, আমার বলার দরকার নেই, আপনাদের কাছে সব রেকর্ড রয়েছে। গত 6 মাস মানে 7 মাস, জুন জুলাই অগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর, 210 দিন। এক মাসে যদি 30 দিন থাকে, 7 মাসে 210 দিন। কংগ্রেসের প্রদেশ নেতৃত্ব বিজেপিকে কটা সাংবাদিক বৈঠক করে আক্রমণ করেছে। এই যে মানুষের 100 দিনের টাকা বন্ধ,